নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, রসায়ন বিজ্ঞান পাঠে আজ আমরা সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান করব। তাহলে চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখে নিই এবং এর সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আজকের সৃজনশীল প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। এখন আমরা এর উত্তর করার চেষ্টা করি। প্রথমে আমরা ক নং প্রশ্নের উত্তর করি, সেটি হচ্ছে অরবিট কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পরমাণুর একটি কেন্দ্র থাকে, সেটিকে আমরা বলে থাকি নিউক্লিয়াস, এবং পরমাণুর কেন্দ্রের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে, যে কক্ষপথে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এই কক্ষপথকে বলা হয় শক্তিস্তর বা অরবিট। তাহলে আমরা জানলাম অরবিট কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বা অরবিট বলে। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে একটু জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে সেখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে একটি পরমাণুর রয়েছে, সেই পরমাণুর নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে। নিউট্রন দ্বারা আঘাত করার সাথে সাথে সেখান থেকে কিছু রশ্মি নির্গত হয়েছে এবং নিউক্লিয়াস ভেঙে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়েছে। আবারও দেখতে পাচ্ছি দুটি পরমাণু নিউক্লিয়াস একত্রিত সংযুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে কিছু রশ্মি নির্গত হচ্ছে। এই ঘটনাগুলিকে বলা হয় নিউক্লিয় ঘটনা, এবং নিউক্লিয় ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ, এ মৌলের ইলেকট্রন বিন্যাস কেন 2n² সূত্র অনুসরণ করে না? তাহলে চলো এর সমস্যার সমাধানটি আমরা করে নিই। উদ্দীপক থেকে আমরা পাচ্ছি এ মৌলের প্রোটন সংখ্যা 20। অতএব আমরা বলতে পারি এ মৌলটির ইলেকট্রন সংখ্যাও 20 প্রোটন সংখ্যা এবং 20 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলটি আমরা জানি, সেটি হচ্ছে ক্যালসিয়াম। অতএব আমরা বুঝে নিতে পারি এ মৌলের মৌলটির নাম হচ্ছে ক্যালসিয়াম। এখন আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি। ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি এই ইলেকট্রন বিন্যাসটি 2n² সূত্র মেনে চলছে না। 2n² ফর্মুলা বলছে n = 1 হলে, অর্থাৎ
প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² সমান 2। আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। n = 2 হলে n = 2 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n² এর ফর্মুলায় 2 × 2² সমান 8। আমরা ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করি দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টি আছে। প্রথম শক্তি স্তরে 2টি দেখলাম, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। n = 3 হলে আমরা পাবো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3² সমান 18। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন এর ধারণ ক্ষমতা আছে, কিন্তু ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করি এখানে তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন স্থান দিয়ে তারপরে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে 2টি চলে গিয়েছে। তৃতীয় শক্তি স্তরে যেহেতু 18টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, সেখানে আমরা 10টি ইলেকট্রন এখানে থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে 8টি রেখে বাকি 2টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেল। অতএব ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রটি মেনে চলল না। এর কারণ এখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এর কারণ বিশ্লেষণ করতে আমাদের আউফবাউ নীতিটি ব্যাখ্যা করতে হবে। আউফবাউ নীতি থেকে আমরা এর কারণ ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির আর কোনটি উচ্চ শক্তির তা n+l এর মানের উপর নির্ভর করে। সেটি হচ্ছে n+l। ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি অরবিটাল পূর্ণ করে তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, এবং নিম্ন শক্তি এবং উচ্চ শক্তি অরবিটাল বোঝার জন্য আমরা n+l এই সূত্রটি ব্যবহার করতে পারি। n বলতে বোঝায় শক্তি স্তর সংখ্যা বা অরবিটের সংখ্যা, শক্তি স্তর সংখ্যা, এবং l বলতে বোঝায় অরবিটালের মান। অরবিটালের মান, এই দুটির যোগফল এর মানটি যদি বড় হয় তাহলে আমরা বলবো এটি উচ্চ শক্তি অরবিটাল, এবং যোগফলের মান যদি কি হয় কম হয় তাহলে সেটিকে বলবো নিম্ন শক্তি অরবিটাল। তাহলে আমরা জেনে নিই এখানে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি ঘটেছে। আমরা লক্ষ্য করি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3p6 অরবিটালের পর ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করার কথা, কিন্তু 3d অরবিটালে প্রবেশ না করে ইলেকট্রন 4s অরবিটালে প্রবেশ করেছে। তাহলে আমাদের বুঝতে হবে এখানে 3d অরবিটাল এবং 4s অরবিটালের মধ্যে কোনটি নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটি উচ্চ শক্তির অরবিটাল। প্রথমে আমরা অরবিটালের মান জেনে নেই, n+l এর মান জেনে নেই। 3d অরবিটালে n+l এর মান কত?
3d অরবিটালে n প্লাস l এর মান কত হবে? n এর মান হচ্ছে 3 এবং l এর মান হবে d অরবিটালের মান। d অরবিটালে মান হচ্ছে 2। আমরা জানি s অরবিটালে l এর মান হচ্ছে 0, p অরবিটালে l এর মান হচ্ছে 1, d অরবিটালে l এর মান হচ্ছে 2। তাহলে l এর মান d অরবিটালে হচ্ছে 2, তাহলে দাঁড়ালো 3 + 2 = 5। 4s অরবিটালে n + l এর মান কত হবে? n এর মান, যেহেতু সেটি 4s অরবিটাল, চতুর্থ শক্তি স্তরের অরবিটাল, তাহলে n এর মান হচ্ছে 4 এবং s এর মান হচ্ছে, s অরবিটালে l এর মান হচ্ছে 0, তাহলে মোট n + l এর মান হবে 4। আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালের মান দাঁড়ালো 5 এবং 4s অরবিটালের মান দাঁড়ালো 4। এখানে 4s হচ্ছে নিম্ন শক্তি স্তরের অরবিটাল এবং 5 হচ্ছে 3d অরবিটালের মান, সেটি হচ্ছে উচ্চ শক্তি স্তরের অরবিটাল। তাই 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি যে 3p6 অরবিটালের পর 4s অরবিটাল পূর্ণ হয়েছে। পূর্ণ হওয়ার পর 20টি ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হলো। 3d অরবিটালে যাওয়ার মতো আর কোনো ইলেকট্রন থাকলো না, তাই ইলেকট্রন বিন্যাসে 3d উল্লেখিত হলো না। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ কারণেই মূলত ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র অনুসরণ করে না। তাহলে তোমরা খাতায় সুন্দর করে এর উত্তরটি গুছিয়ে লিখে নেবে।